হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। আজকে আমরা ক্লাস 10-এর ইংলিশে লেসন 7-এ যে প্রোজটি রয়েছে দ্য ক্যাট অ্যান্ড্রিউ বার্টন পেটারসনের লেখা, এই সম্পূর্ণ প্রোজটি আমরা বাংলা অর্থ সহ পড়ব। এখানে 3টি ইউনিট দেওয়া রয়েছে, ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3। তো 3টি ইউনিটই আমরা খুব সুন্দরভাবে বাংলা অর্থ সহ পড়ব, অর্থাৎ সম্পূর্ণ গল্পটি আমরা বুঝে নেব। এবং এখানে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে এবং তার সাথে যে রাইটিংস দেওয়া রয়েছে সেই সমস্ত এক্সারসাইজ এবং রাইটিংসগুলো আমরা এই ভিডিওটিতে সলভ করব। তো ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, যাতে সম্পূর্ণ প্রশ্নটি তোমরা বাংলা অর্থ সহ খুব ভালোভাবে বুঝতে পারো এবং এখানে যে এক্সারসাইজ এবং রাইটিংসগুলো আছে সেগুলো যাতে তোমরা খুব সহজেই বুঝে নিতে পারো, তার জন্য ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করি। ক্লাস 10-এর অন্যান্য প্রোজ এবং পোয়েমের যে ভিডিও সেগুলো আমরা কিছু আপলোড করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে তোমরা সেগুলো দেখতে পারো যদি প্রয়োজন হয়, এবং চ্যানেলের মধ্যে গিয়েও তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। তো চলো আমরা ভিডিওটিকে শুরু করি। তো এখানে প্রথমে দেওয়া আছে দ্য টেক্সট অ্যান্ড দ্য অথর, অর্থাৎ যে টেক্সট আমরা পড়বো, দ্য ক্যাট যে প্রোজটি আমরা পড়বো, এই টেক্সট এবং এই লেখক সম্পর্কে কিছু তথ্য প্রথমে দেওয়া আছে। তো সেগুলো আমরা একটু দেখে নেব বা জেনে নেব। তো দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে, অ্যান্ড্রিউ বার্টন Peterson, 1864 to 1941, was an Australian poet, journalist, and author who wrote extensively on Australian life. অর্থাৎ অ্যান্ড্রিউ পেটারসন যার জন্ম হচ্ছে 1864 এবং মৃত্যু হচ্ছে 1941 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন অস্ট্রেলিয়ান কবি, একজন সাংবাদিক এবং লেখক, যিনি অস্ট্রেলিয়ানদের জীবন সম্পর্কে প্রচুর লিখেছিলেন। এক্সটেন্সিভলি মানে হচ্ছে প্রচুর আর কি, খুব বেশি, অত্যধিক আর কি। His notable works include Waltzing Matilda and The Man from Snowy River। অর্থাৎ নোটেবল ওয়ার্কস মানে হচ্ছে, নোটেবল মানে হচ্ছে বিখ্যাত বা উল্লেখযোগ্য। তার উল্লেখযোগ্য যে লেখা বা উল্লেখযোগ্য তার ক্রিয়াকর্ম, সেগুলির মধ্যে ওয়াল্টজিং ম্যাটিল্ডা এবং দ্য ম্যান ফ্রম স্নোই রিভার, ওকে, এইগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কর্ম বা উল্লেখযোগ্যতার লেখা। এরপর দেখো কী দেওয়া আছে, দ্য টেক্সট ডেসক্রাইবস ইন আ মিনিট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। অর্থাৎ যে টেক্সটটি আমরা পড়বো সেই টেক্সটটি ডেসক্রাইব করে, মানে বর্ণনা দেয় কী বিষয়ে, আর ইন মিনিট ডিটেলস মানে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমাদের দেবে এই টেক্সটটি কিসের সম্পর্কে, দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। অর্থাৎ বিড়ালের প্রতিদিনের যে অ্যাক্টিভিটি, ডেইলি যে কাজকর্ম, বিড়ালের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো, সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলোর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমরা এই টেক্সটটি থেকে পাবো। The humorous narrative takes us into the world of cats and indicates to us that they may not be as gentle and timid creatures that we take them for. অর্থাৎ দ্য হিউম্যারাস ন্যারেটিভ, এই যে একটা হাস্যকর একটা গল্প, তো এই গল্পটা টেক্স আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাট, এটা আমাদের ক্যাটসের যে বিড়ালের যে জগৎ, সেই জগতে নিয়ে যায়, অ্যান্ড ইন্ডিকেটস টু আস, এবং আমাদেরকে ইঙ্গিত দেয় দ্যাট দে মে নট বি দ্য জেন্টেল মানে কি ভদ্র নম্র, অ্যান্ড টিমিড মানে হচ্ছে কি ভীরু। তো তারা শুধুমাত্র কি ভদ্র নম্র এবং ভীরু ক্রিয়েচার মানে ভীরু প্রাণী নয়, দ্যাট উই টেক দেম ফর, যেটা আমরা তাদেরকে মনে করে, ওকে। তো আমরা মনে করি কি বিড়াল একটা খুব নম্র, ভদ্র এবং ভীরু একটা প্রাণী, কিন্তু আদৌ সেটা নয়। তো বিড়ালের সমস্ত কাণ্ড কারখানা বা ক্রিয়াকলাপগুলোই কিন্তু এই টেক্সটার মধ্যে তুলে ধরেছেন লেখক। তো সেটা আমরা এখন পড়ব। রেড দ্য ফলোয়িং, অর্থাৎ নিচেরটি পড়ো। ইউনিট 1, তো প্রথমে আমরা ইউনিট 1 টেক্সট যেটা দেওয়া আছে সেটা পড়ব, এবং এখানে যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজগুলো দেওয়া আছে ইউনিট 1-এ সেগুলো আমরা জেনে নেব, তারপর ইউনিট 2 আমরা পড়ব। তো ইউনিট 1-এ প্রথমে কি দেওয়া আছে দেখো, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, fond of ease and caring little for anything but mice and milk। অর্থাৎ মোস্ট পিপল থিঙ্ক, অর্থাৎ বেশিরভাগ মানুষই মনে করেন, দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, যে বেড়াল হচ্ছে একটা আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। আনইন্টেলিজেন্ট মানে হচ্ছে যার বুদ্ধি নেই বা বুদ্ধিহীন একটা প্রাণী, বেশিরভাগ মানুষ এটা মনে করে। ফন্ড অফ ইজ, যে ইজ মানে কি স্বাচ্ছন্দ্য বা সুখ স্বাচ্ছন্দ্য যে পছন্দ করে, তো বিড়াল সুখ স্বাচ্ছন্দ্যে বেশি পছন্দ করে বা ভালোবাসে। অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, এবং যে দুধ এবং ইঁদুর ছাড়া অন্য কোনো কিছুতে খুব কমই কেয়ার করে বা খুব কমই যত্নবান, ওকে। অর্থাৎ মানুষ এটা মনে করে যে বিড়াল হচ্ছে একটা বুদ্ধিহীন একটা প্রাণী, যে সুখ স্বাচ্ছন্দ্য বেশি পছন্দ করে, এবং ইঁদুর
আর দুধ ছাড়া অন্য কিছুর প্রতি তার কোনো ধ্যান ধারণা নেই, এটাই কিন্তু মানুষের ধারণা। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। কিন্তু কী হচ্ছে, বাট মানে কি কিন্তু, বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্র, দেন মোস্ট হিউম্যান বিংস, কিন্তু বেশিরভাগ মানুষের থেকে একটা বিড়ালের কিন্তু বেশি চরিত্র রয়েছে। ওকে, বিভিন্ন ধরনের চরিত্র বিড়ালের রয়েছে। অ্যান্ড গেটস দ্য গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং সে তার জীবনটাকে বেশি মানুষের থেকে বেশি করে উপভোগ করে বা বেশি তার জীবনে সে তৃপ্তি পায়। ওকে, এটা হচ্ছে এগুলো আমাদেরকে লেখক জানাচ্ছেন আর কি। হি অর সি বলতে কাকে বলা হচ্ছে না, বিড়ালটা কোনো পুরুষও হতে পারে, কোনো মহিলাও হতে পারে, তার জন্য এখানে হি অর সি দুটোকেই ব্যবহার করা হয়েছে। তো হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, অ্যান অ্যাক্রোবেট অ্যান্ড গ্রিম ফাইটার। তো অ্যাথলেট মানে হচ্ছে খেলোয়াড়, আর অ্যাক্রোবেট মানে হচ্ছে ব্যায়াম কৌশল, বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি করে যে অন্যকে মজা দেয় বা এন্টারটেন করে, সেটা হচ্ছে অ্যাক্রোবেট। গ্রিম ফাইটার, গ্রিম মানে হচ্ছে মারাত্মক বা ভয়ানক একটা যোদ্ধা। তো হি অর সি, তো সে কি, ইজ অ্যান অ্যাথলেট একজন খেলোয়াড়, অ্যান অ্যাক্রোবেট একজন ব্যায়াম কুশলী অ্যান্ড এ গ্রিম ফাইটার এবং একজন ভয়ানক বা মারাত্মক একজন যোদ্ধা। ওকে, এগুলো বিড়াল সম্পর্কে বলা হচ্ছে। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। তো অল ডে লং মানে হচ্ছে কি সারাদিন ধরে দ্য ক্যাট লোভস অ্যাবাউট মানে হচ্ছে অলসভাবে এদিক ওদিক ঘুরে বেড়ানো। তো সারাদিন ধরে বিড়াল অলসভাবে ঘুরে বেড়ায় কোথায়, দ্য হাউস মানে বাড়িতে অলসভাবে এদিক ওদিক ঘুরে বেড়ায়। টেক্স থিং ইজি এবং সমস্ত জিনিসকে সে খুব ইজিভাবে নেয়, খুব বেশি সিরিয়াস নয়। অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড মানে হচ্ছে কি বিরক্তি, এবং বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, এবং বাড়িতে মানুষের অ্যাটেনশন বা মনোযোগের একটা সে বিরক্তির একটা কারণ হিসেবে নিজেকে তুলে ধরা হয়। অর্থাৎ মানুষকে সে বাড়ির যে লোকজন রয়েছে ফ্যামিলি মেম্বার তাদেরকে সবসময় বিরক্তি করে, এটাই বলা হচ্ছে। টু পাস দ্য টাইম অ্যাওয়ে সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম মানে হচ্ছে কি একঘেয়েমি, আমরা যেটা বলি না বোর হয়ে যাওয়া, সেটা হচ্ছে একঘেয়েমি। বোরডম মানে হচ্ছে একঘেয়েমি। তো টু পাস দ্য টাইম মানে টাইম পাস করার জন্য, টু পাস দ্য টাইম অ্যাওয়ে মানে টাইম পাস করার জন্য বা সময় অতিবাহিত করার জন্য, হি সামটাইমস মানে কখনো কখনো, সে কখনো কখনো ওয়াচেস মানে কি দেখে, আর মাউস হোল একটা ইঁদুরের গর্ত দেখে, ফর অ্যান আওয়ার অর টু 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ধরে সে একটা ইঁদুরের গর্তকে সে দেখে বা দেখতে থাকে। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, শুধুমাত্র একঘেয়েমির যে জীবন, সেই জীবন থেকে নিজেকে মুক্ত করার জন্য সে এটা করে থাকে। People get this idea that this sort of thing is all that holds life for a cat. তো পিপল গেট দিস আইডিয়া মানে মানুষের এটা ধারণা যে কি, দ্যাট দিস সর্ট অফ থিংস মানে এই যে জিনিসগুলো, যে এখানে যে জিনিসগুলোর কথা বলা হলো, যে বিড়াল হচ্ছে একটা অ্যাক্রোবেট, একটা অ্যাথলেট, ক্রিম ফাইটার, ওকে, আর সে সমস্ত জিনিসকে সে ইজিভাবে নিয়ে থাকে। ওকে, এই যে জিনিসগুলোই শুধুমাত্র একটা বিড়ালের সারা জীবন ধরে এই জিনিসগুলো নিয়ে এসে জীবনযাপন করে থাকে, এটা মানুষের ধারণা। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু তাকে দেখো শেডস অফ দ্য ইভিনিং ফল, সন্ধ্যার পর যে সন্ধ্যার ছায়া যখন নেমে আসে, অর্থাৎ সন্ধ্যা যখন গড়িয়ে অন্ধকার নেমে আসে, সেই সময় বিড়ালটিকে লক্ষ্য করো, তাহলে তুমি তার প্রকৃত যে জীবন সেটা তুমি দেখতে পাবে। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তাহলেই তুমি বিড়ালটার প্রকৃত জীবন সম্পর্কে তুমি একটা ধারণা পাবে। ওকে, অর্থাৎ সারাদিন বিড়ালটাকে যেমন দেখলে, তারপর সন্ধ্যের পর বিড়ালটার ক্রিয়াকর্ম কী সেটা যদি তুমি লক্ষ্য করো, তাহলে কিন্তু তার প্রকৃত জীবন সম্পর্কে একটা ধারণা তুমি পাবে। ওকে, তো এটা হচ্ছে প্রথম যে ফার্স্ট ইউনিট সেটা আমরা পড়লাম, এবং ফার্স্ট ইউনিট যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া আছে বা এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো আমরা এবার দেখে নেব। তো প্রথমে দেওয়া আছে ওয়ার্ড নেক্সট, কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে কি ক্যারেক্টার মানে হচ্ছে কি পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বা কি কারোর চরিত্র, সেটা হচ্ছে ক্যারেক্টার। অ্যাক্রোবেট মানে কি ওয়ান হু এন্টারটেনস থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্টস, অর্থাৎ
কঠিন যে ফিজিক্যাল শারীরিক যে বিভিন্ন অঙ্গিভঙ্গির মাধ্যমে কাউকে এন্টারটেন করা বা আনন্দ দেওয়া, সেটা হচ্ছে অ্যাক্রোবেট বা ব্যায়াম কুশলী আর কি। গ্রিম মানে হচ্ছে কি সিরিয়াস, ওকে, অর্থাৎ ভয়ানক যেটা সেরকম কিছু আর কি, সিরিয়াস, সেটা হচ্ছে গ্রিম। এরপর দেওয়া আছে এক্সারসাইজ, কম্প্রিহেনশন এক্সারসাইজ। তো কম্প্রিহেনশন এক্সারসাইজের নাম্বার 1-এ দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে সেখান থেকে সঠিক যে অল্টারনেটিভ সেটা বেছে নিয়ে সেন্টেন্সটিকে সম্পূর্ণ করতে হবে। তো প্রথমে এ নাম্বার দেওয়া আছে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ, অর্থাৎ বেশিরভাগ মানুষ মনে করেন বিড়াল হচ্ছে কি একটা ওয়াইস মানে জ্ঞানী, আনইন্টেলিজেন্ট মানে হচ্ছে কি বুদ্ধিহীন, ক্লেভার চালাক, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। তো বেশিরভাগ মানুষ মনে করেন কি না বিড়াল হচ্ছে একটা আনইন্টেলিজেন্ট বা বুদ্ধিহীন একটা প্রাণী। তো নাম্বার 2টা হচ্ছে এখানে সঠিক উত্তর, তো এটা আমরা এখানে লিখবো। এরপর নাম্বার বিতে দেওয়া আছে দ্য ক্যাট কেয়ারস লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড, অর্থাৎ বিড়াল ইঁদুর এবং আর কিসের প্রতি তার বেশি আকর্ষণ আর কি, আর অন্য কিছুর প্রতি নয় আর কি। তো কি মাইস অ্যান্ড স্যুপ, জুস, ওয়াটার না মিল্ক। তো বিড়ালের কি মাইস আর মিল্ক এই দুটোর প্রতি সে বেশি যত্নবান অন্য কিছুর তুলনায়, ওকে, অন্য কিছুতে সব সে কম যত্নবান হয়, সে মাইস আর ইঁদুরের প্রতি তার ধ্যানটা বেশি থাকে। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান 4, অর্থাৎ মিল্ক, মাইস অ্যান্ড মিল্ক, দুধ এবং ইঁদুর। এরপর অপশান সি নাম্বার যে কোশ্চেন এখানে দেওয়া আছে, এখানে বলা হচ্ছে ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য মর্নিং, নাইট, আফটারনুন না ইভিনিং। অর্থাৎ এখানে কী বলা হচ্ছে ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য, অর্থাৎ একজন দেখতে পাবে যে বিড়ালের প্রকৃত জীবনটা কীরকম, সেটা কখন না মর্নিং সকালবেলায়, নাইট আফটারনুন না সন্ধ্যা অর্থাৎ সন্ধ্যাবেলা, ওকে, সন্ধ্যার পর বিড়ালের প্রকৃত জীবনটা জীবনযাপন কী সেটাই লক্ষ্য করা যেতে পারে। তো এখানে সঠিক উত্তর অপশান 4 হবে, অর্থাৎ ইভিনিং হবে। এরপর 2 নম্বরে দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এগুলোকে সম্পূর্ণ করতে হবে এই সেন্টেন্সগুলোকে। নাম্বার এতে দেওয়া আছে দ্য ক্যাট ইজ রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, অর্থাৎ বেশিরভাগ মানুষের থেকে বিড়ালের বেশি চরিত্র রয়েছে। তো এখানে হবে মোস্ট হিউম্যান বিংস। নাম্বার বিতে দেওয়া আছে দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর 2, অর্থাৎ বিড়াল কখনো কখনো 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ধরে একটি ইঁদুরের গর্তকে লক্ষ্য করে। এরপর সি নাম্বার দেওয়া আছে অল ডে লং দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, অর্থাৎ কী হয় অল ডে লং সারাদিন ধরে বিড়াল পরিবারের যে অন্যান্য মানুষকে বিরক্তির একটা কারণ হয়ে থাকে আর কি, নিজেকে বিরক্তির একটা কারণ হিসেবে তুলে ধরে এটা। এরপর নাম্বার 3 দেওয়া আছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, ওকে। তো নিজের স্টেটমেন্টগুলি ঠিক না ভুল সেটা লিখতে হবে আমাদের। প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। তো উত্তরের সপক্ষে কোনো সেন্টেন্স দেওয়া যেতে পারে, কোনো ফ্রেজ অথবা কোনো ওয়ার্ড, কোনো শব্দ আমাদের দিতে হবে, সেটা আমরা ঠিক বলছি কি ভুল বলছি তার সপক্ষে আমাদের দিতে হবে। তো প্রথমটা নাম্বার এতে দেওয়া আছে দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, অর্থাৎ বিড়াল সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসে না, এটা ভুল তথ্য, ওকে। আমরা যখন টেক্সটটা পড়েছি তখন আমরা কী পেয়েছিলাম না দ্য ক্যাট ইজ ফন্ড অফ ইজ, বিড়াল সুখ স্বাচ্ছন্দ্য বা স্বাচ্ছন্দ্যকে সে ভালোবাসে বা পছন্দ করে। তো এটা হচ্ছে ভুল তথ্য, তো আমরা এখানে এফ লিখব এবং এখানে যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটা আমরা এই স্টেটমেন্ট এখানে দেবো, ওকে। তো নেক্সট হচ্ছে পরেরটা দেখো বি নাম্বারে দেওয়া আছে দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিল, অর্থাৎ বিড়ালের যে খেলা করার যে একটা সামর্থ্য স্কিল সেটা বিড়ালের নেই। তো এটাও ভুল তথ্য, আমরা কী পেয়েছিলাম টেক্সটে না হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, অর্থাৎ বিড়াল হচ্ছে একজন খেলোয়াড় বা অ্যাথলেট মানে হচ্ছে খেলোয়াড়। তো এটাও ভুল তথ্য, আমরা এখানে লিখবো এফ এবং স্টেটমেন্টটা হচ্ছে এটা দেবো, ওকে। নেক্সট সি নাম্বার দেওয়া আছে দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি, অর্থাৎ বিড়াল সমস্ত জিনিসকে খুব সহজভাবে নিয়ে থাকে আর কি, ওকে। তো এটা সঠিক তথ্য, ওকে। এবং এখানে যে স্টেটমেন্ট আমরা দেবো টেক্স থিংস ইজি, অর্থাৎ বিড়াল সমস্ত জিনিসপত্রকে ইজিভাবে নিয়ে থাকে। তো প্রথম দুটো আমরা পেলাম কি ফলস এবং পরেরটা হচ্ছে ট্রু, ওকে। এবং স্টেটমেন্টগুলো হচ্ছে আমরা যেগুলো আমরা এখানে দিয়েছি এই স্টেটমেন্টগুলো এখানে দিতে হবে, ওকে। তো এটা গেল ট্রু ফলস এবং তার সপক্ষে আমরা স্টেটমেন্টগুলি দিলাম। নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউনিট 2।
তো এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং, এখন নিচেরটি পড়ো। তো ইউনিট 2টা আমরা এখন পড়বো এবং তারপরে যে অ্যাক্টিভিটি অর্থাৎ এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো আমরা সলভ করব। তো এখানে প্রথমে দেওয়া আছে when the family sits down to see the cat puts in an appearance to get his share, অর্থাৎ when the family sits down to tea, অর্থাৎ পরিবারের সদস্যরা যখন চা খেতে বসে, সন্ধ্যাবেলা যখন তারা চায়ের আসরে বসে বা চা খেতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, তো বিড়ালটা তখন কী করে, সে তার নিজের ভাগ পাওয়ার জন্য সে সেখানে গিয়ে হাজির হয়। ওকে, নিজের ভাগ বলতে নিজের খাবারটা পাওয়ার জন্য। হি পার্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। তো হি পার্স মানে হচ্ছে কি গড় গড় করে আওয়াজ করা, বিড়াল যে একটা গড় গড় করে আওয়াজ করে সেটাকে বলা হচ্ছে কি পার্স। তো হি পার্স নয়েজলি মানে কি শব্দ, উচ্চ শব্দ আর কি, তো সেই শব্দ করে গড় গড় করে আওয়াজ করে আর কি। অ্যান্ড রাবস মানে হচ্ছে কি ঘষা, এবং নিজেকে ঘষে কোথায়, এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার, পরিবারের যে সদস্য সেই সদস্যদের পায়ে সে নিজেকে ঘষা দেয় আর কি। ওকে, যেটা বিড়াল কিন্তু করে থাকে, পায়ে সে নিজের গাটাকে ঘষে এবং গড় গড় করে আওয়াজ করে। তো এটা সে সন্ধ্যাবেলায় চায়ের আসরে যখন মানুষ চা খেতে বসে সদস্যরা, তখন সেটা করে থাকে বিড়াল। ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবিল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ ইজ অফার্ড। ওকে, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবিল, যদি সেই চায়ের টেবিলে যদি টেবিলে কোনো অতিথি আসে, গেস্ট মানে কি অতিথি, যদি বাড়িতে কোনো অতিথি আসে এবং সেই অতিথিকে যখন খাবার দেওয়া হয় তখন কি হয়, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, সিভিল মানে হচ্ছে কি শিষ্টাচারপূর্ণ বা ভদ্র শিষ্ট আচরণ করা। তো কি বিড়াল তখন সেই গেস্টের প্রতি খুব একটা শিষ্টাচারপূর্ণ কিন্তু একটা আচরণ করে। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি, কারণটা কি, বিকজ মানে কি কারণ সে বিড়ালটা কেন তার প্রতি এরকম একটা শিষ্টাচারপূর্ণ আচরণ করে, তার কারণ হচ্ছে দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, অর্থাৎ গেস্ট যখন আমাদের বাড়িতে বা কারো বাড়িতে কোনো গেস্ট বা অতিথি আসে তাকে কিন্তু খুব ভালো ভালো খাবারই কিন্তু তাকে দেওয়া হয়। তো সেই ভালো ভালো খাবারের ভাগটা পাওয়ার জন্যই কিন্তু বিড়াল সেই অতিথির প্রতি একটা শিষ্টাচারপূর্ণ বা একটা খুব ভালো নম্র ভদ্র ব্যবহার করে থাকে। ওকে, কিন্তু কি হয়, সামটাইমস মানে কখনো ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট, দ্য গেস্ট stoops down and stroke the cat and says poor pussy, কিন্তু কি হয়ে থাকে না, সামটাইমস কখনো ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট, কখনো সেই বিড়ালটিকে খাবার দেওয়ার পরিবর্তে কি হয়, কিছু খেতে দেওয়ার পরিবর্তে সেই অতিথি আসে সে কোনো কিছু না দিয়ে কী করে থাকে, দ্য গেস্ট স্টুপস ডাউন মানে হচ্ছে ঝুঁকে পড়া বা নিচের দিকে যে ঝুঁকে পড়া সেটাকে বলা হয় স্টুপস ডাউন, সে নিচে ঝুঁকে পড়ে। অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট, স্ট্রোক মানে হচ্ছে কি আঘাত করা, সে তার মাথায় যে আঘাত, বিড়ালের মাথায় কিন্তু অনেকেই আঘাত করে থাকে বা মেরে থাকে, তো সেরকম সেই অতিথি কী করে বিড়ালের মাথায় আঘাত করে। অ্যান্ড সেস এবং বলে পোর পুসি অর্থাৎ বেচারা পুষি বা বেচারা বিড়াল, সে কিন্তু কোনো কিছু খাবার না দিয়েই তার মাথায় এরকম আঘাত করে এবং এরকম মন্তব্য করে। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, টায়ার্স মানে হচ্ছে কি পরিশ্রান্ত, তো ক্যাট বিড়ালটা কিন্তু খুব তাড়াতাড়ি এটাতে পরিশ্রান্ত হয়ে পড়ে, যে অর্থাৎ সেই অতিথি যে তার মাথায় এরকম করে আঘাত করছে এটাতে কিন্তু সেই বিড়ালটা ভালো হিসাবে কিন্তু সে নিচ্ছে না, সেটাতে খুব পরিশ্রান্ত বা খুব রেগে যাচ্ছে এটাতে আর কি। ওকে, he puts up his claws and quietly but firmly racks the guest in the leg, তো তখন বিড়ালটা কী করে, হি পুটস আপ হিজ ক্ল মানে কি তার নখগুলো সে একত্রিত করে, অ্যান্ড কোয়াইটলি মানে শান্তভাবে, বাট ফার্মলি মানে দৃঢ়ভাবে, র্যাক্স মানে কি আঁচড় দেওয়া, সে আঁচড় দেয় দ্য গেস্ট ইন দ্য লেগ, তো সেই অতিথির পায়ে সে হালকা করে একটা দৃঢ়ভাবে আঁচড় দেয় আর কি। ও সেজ দ্য গেস্ট, তো গেস্ট বা অতিথি তখন কী বলে, ও সেজ দ্য গেস্ট দ্য ক্যাট স্টাক হিজ ক্ল ইনটু মি, তো অতিথি সেই সময় তখন বলে যে বিড়ালটি আমার, দ্য ক্যাট স্টাক হিজ ক্ল ইনটু মি, বিড়ালটি আমার পায়ে নখ ফুকিয়ে দিয়েছে আর কি। ওকে, নখ ফুটিয়েছে এরকম। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তখন
কী হয়, দ্য ডিলাইটেড ফ্যামিলি, পরিবারের যে সদস্য রয়েছে বা পরিবারের যে সদস্য তারা এটাতে খুব ডিলাইটেড মানে খুশি হয় আর কি। তো খুশি হয়ে তারা রিমার্কস করে বা মন্তব্য করে কি না, ইজ ইট সুইট অফ হিম, তো দিয়ে বিড়ালটা যে তার পায়ে যে এরকম নখ ফুটিয়ে দিল বা আঁচড় দিল, তো তারা বলছে এটা কি খুব একটা মধুর জিনিস নয় বা সুমিষ্ট জিনিস নয়, এটা কি তোমার ভালো লাগলো না, এটা এরকম আর কি অতিথিকে তারা বলছে। ইজেন্ট হি ইন্টেলিজেন্ট, হচ্ছে কি সে কি খুব বুদ্ধিমান না, বিড়ালটা সম্পর্কে বলছে বাড়ির যে সদস্য তারা, যে বিড়ালটা কি খুব বুদ্ধিমান নয়। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, অর্থাৎ সে চায়, অর্থাৎ বিড়ালটি চাইছে কি না ইউ টু গিভ হিম সামথিং টু ইউ, যে তুমি তাকে কিছু খাবার দাও, অর্থাৎ অতিথি যাতে বিড়ালটাকে কিছু খাবার দেয়, এটাই কিন্তু বিড়ালটা চাইছে, যেটা বাড়ির লোকজন অতিথিকে বোঝাতে চাইছে। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, তো দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিন্তু কী হলো, দ্য গেস্ট ডেয়ার্স মানে কি সাহস করা, তো সে সাহস অতিথি সাহস করতে পারলো না, যেটা সে করতে চেয়েছিল। সে কী করতে চেয়েছিল না, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, সে বিড়ালটা যখন তার পায়ে নখ ফুটিয়ে দিল তখন সে চেয়েছিল বিড়ালটাকে এক লাথি মেরে জানলার বাইরে ফেলে দিতে, কিন্তু পরিবারের সদস্যরা এটাতে যখন আনন্দ পেয়ে তাকে বললো যে তুমি বিড়ালটাকে কিছু খাবার দাও, ওকে, এটা শুনে কিন্তু তারা সাহস হলো না অতিথির যে বিড়ালটাকে লাথি মেরে বাড়ির জানালার বাইরে ফেলে দিতে। সো উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেন ইন হিজ আইজ হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিজড অ্যান্ড sorts out a bit of fish from his plate and hands it down, তো তারপর কী হলো, সুতরাং উইথ টিয়ার্স অফ রেগ মানে হচ্ছে ক্রোধ বা রাগ, অ্যান্ড পেন ইন হিজ আইস, তো সেই অতিথি তার চোখে যন্ত্রণা এবং রাগের জল নিয়ে, মানে চোখ তার খুব রাগ হয়েছে আর কি, তবুও সে কী হয়েছে, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিজড, মানে খুশি হওয়া, তবুও সে খুব খুশি হলো, অ্যান্ড শর্টস আউট আ বিট অফ ফিশ, এবং এক টুকরো মাছ সে বেছে নিল ফ্রম হিজ প্লেট, তার প্লেট থেকে, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং সেটা নিচে নামিয়ে দিল। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট উইথ আ লুক ইন হিজ আইজ অ্যান্ড that says, another time my friend, you won't be so slow to understand, তো এটা কী হলো, দ্য ক্যাট জিঞ্জারলি মানে হচ্ছে কি সন্তর্পণে বা খুব শান্তভাবে বিড়ালটা সেই মাছের টুকরোটা রিসিভ করলো বা নিল, ওকে, উইথ আ লুক ইন হিজ আইস দ্যাট সেজ, এবং তার একটা সেই অতিথির চোখে চোখ রাখলো, এবং চোখে চোখ রেখে একটা দৃষ্টি দিয়ে সেই মাছের টুকরোটা সে মানে খুব আস্তে আস্তে নিয়ে নিল বা নিঃশব্দে নিয়ে নিল, ওকে, এবং সে বললো এবং সে মনে মনে বললো কি, আনাদার টাইম মানে অন্য সময়, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, মানে এই ব্যাপারটা কিন্তু পরবর্তীকালে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি যেন বুঝে যাও, অর্থাৎ আমাকে খুব তাড়াতাড়ি তুমি যেন এই আমার ভাগটা বা খাবারটা তুমি দিয়ে দাও, ওকে, আঁচড় খাওয়ার আগে, এটাই আর কি বিড়ালটা সেই অতিথিকে বোঝাতে চাইলো আর কি। হি পার্স as he retires to safe distance from the guest's board before eating his food, তো কী হলো, হি পার্স সে গড় করে আওয়াজ করলো, অ্যাজ হি রিটায়ার্স মানে হচ্ছে সরে যাওয়া, টু আ সেফ ডিস্টেন্স, তো সেই মাছের টুকরোটা নিয়ে বিড়ালটা কী করলো, গড় করে আওয়াজ করতে করতে একটি নিরাপদ দূরত্বে সরে গেল সেই অতিথির কাছ থেকে, ফ্রম দ্য গেস্টস বুট, তো সেই অতিথির পায়ের যে বুট সেই পায়ের কাছ থেকে সে একটু নিরাপদ দূরে সরে গেল, যেন সে সেখানে নাগাল না পায়, ওকে, বিফোর ইটিং হিজ ফুড, তার সেই মাছের টুকরোটা খাওয়ার আগে সে অতিথির পায়ের কাছ থেকে কিন্তু পায়ের যে জুতোর কাছ থেকে অনেকটা দূরে সরে গেল, যাতে সে তাকে লাথি না মারতে পারে আর কি, ওকে, এটা হচ্ছে ইউনিট 2। তো ইউনিট 2 এ যে এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি দেওয়া আছে সেগুলো আমরা এখন দেখব। তো প্রথমে এখানে ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, প্রথম দেওয়া আছে কি স্টুপস, তো স্টুপস মানে হচ্ছে বেন্ড মানে বাঁকা আর কি, তো ঝুঁকে পড়া, সেটা হচ্ছে স্টুপস। রেক্স মানে হচ্ছে স্ক্র্যাচেস অর্থাৎ আঁচড় দেওয়া। জিঞ্জারলি মানে হচ্ছে কেয়ারফুলি মানে কি সতর্কভাবে, উইদাউট মেকিং অ্যানি নয়েজ, কোনো রকম আওয়াজ না করে। এরপর দেওয়া আছে কম্প্রিহেনশন এক্সারসাইজ, তো কম্প্রিহেনশন এক্সারসাইজ নাম্বার 4 দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে সঠিক অল্টারনেটিভটা খুঁজে নিতে হবে সেন্টেন্সগুলিকে সম্পূর্ণ করার জন্য।
নাম্বার এতে কী দেওয়া আছে, দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজলি। তো ক্যাট বিড়ালটা ফ্যামিলি মেম্বারের পায়ে ঘষা মারে, ওকে, এবং কী করে ফ্যামিলি অ্যান্ড নয়েজলি, এবং আওয়াজ করে, কীভাবে আওয়াজ করে, কী করে পার্স বার্ডস না মিয়াস, সে কী করে পার্স মানে কি গড় গড় করে আওয়াজ করে। তো নাম্বার এটা হচ্ছে সঠিক উত্তর, এটা আমরা এখানে লিখব। এরপর বিতে দেওয়া আছে উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেন ইন হিজ আইজ দ্য গেস্ট এফেক্টস টু বি ভেরি মাচ। তো অতিথি তার চোখে ক্রোধ এবং যন্ত্রণার জল নিয়ে সে কী হয়, ভেরি মাচ কি অ্যামিউজড, অ্যানোয়েড, আনহ্যাপি না আপসেট, সে অ্যামিউজড হয়, ওকে, খুশি হয়, তবুও সে খুশি হয়। তো এখানে নাম্বার 1 এটাই হবে আমাদের সঠিক উত্তর। এরপর নাম্বার সি, এখানে দেওয়া আছে দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট বিট অফ, অর্থাৎ অতিথি এক টুকরো কী ফেলে দেয়, এক টুকরো মাটিতে বিড়ালটিকে নামিয়ে দেয়, সেটা কি মিট, ফ্রুট, ফিশ না ভেজিটেবল, এক টুকরো মাছ, একটা মাছের টুকরো সে বিড়ালটিকে দেয়। তো এখানে হবে অপশান 3 অর্থাৎ ফিশ, এটা হবে সঠিক উত্তর, এটা আমরা এখানে লিখব। নেক্সট 5 নম্বরে দেওয়া আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটিকে আমাদের পূরণ করতে বলা হচ্ছে। তো চার্টটিতে প্রথমে কী দেওয়া আছে দেখো, এতে দেওয়া আছে দ্য গেস্ট কলস দ্য ক্যাট, অর্থাৎ অতিথি বিড়ালটিকে কী বলেছিল বা কী বলে সম্বোধন করেছিল না, পোর পুসি, ওকে, বেচারা পুসি বা বেচারা বিড়াল, এটা বলেছিল অতিথি বিড়ালটিকে। এবার বিতে দেওয়া আছে পার্ট অফ দ্য গেস্টস বডি দ্যাট দ্য ক্যাট র্যাক্স, অর্থাৎ গেস্টের বা অতিথির শরীরের কোন অংশে বিড়ালটি আঁচড় দিয়েছিল, সেটা কি গেস্টস লেগ, অর্থাৎ অতিথির পায়ে আঁচড় দিয়েছিল। তো এখানে উত্তর হবে গেস্টস লেগ, অথবা শুধু লেগ লিখলেও কিন্তু হবে, ওকে। নেক্সট নাম্বার সিতে দেওয়া আছে দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট আ সেফ ডিস্টেন্স। তো যে জিনিসটা থেকে বিড়ালটা নিরাপদ দূরত্বে সরে গিয়েছিল সেটা কী ছিল, তো সেটা হচ্ছে গেস্টস বুট, অর্থাৎ অতিথির যে পায়ের বুট বা পায়ের জুতো, সেখান থেকে সে নিরাপদ দূরে সরে গিয়েছিল যাতে সে লাথি মারতে না পারে, ওকে। তো এটা হবে এখানে উত্তর। এরপর নাম্বার 6 দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। তো নাম্বার এতে যে প্রশ্নটা দেওয়া আছে এখানে বলা হচ্ছে when does the cat make an appearance to get his share of food, কখন বিড়ালটি তার খাবারের ভাগ নিতে হাজির হয় আর কি। when the family sits down to eat the cat makes an appearance to get his share of food, অর্থাৎ পরিবার যখন চা খেতে বসে তো সেই সময় বিড়াল তার ভাগ পাওয়ার জন্য হাজির হয়। তো এটা এখানে উত্তর লিখতে হবে নাম্বার এতে। নাম্বার বিতে দেওয়া আছে হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, অর্থাৎ বিড়ালটি বিশেষভাবে কার প্রতি খুব ভদ্র বা শিষ্টাচারপূর্ণ আচরণ করে। তো এখানে উত্তর হবে ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবিল, যদি টেবিলে কোনো অতিথি আসে তো দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, তখন কী হয় বিড়ালটি তার প্রতি খুব শিষ্টাচারপূর্ণ একটা আচরণ করে। তো এটা এখানে উত্তর লিখতে হবে। এরপর নাম্বার সিতে দেওয়া আছে হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট, তো অতিথির দ্বারা যে মাছের টুকরোটি নামিয়ে দেওয়া হয় সেই মাছের টুকরোটি বিড়ালটি কীভাবে রিসিভ করে বা কীভাবে সে সংগ্রহ করে সেটা। তো এখানে উত্তর হবে দ্য ক্যাট কেয়ারফুলি রিসিভস দ্য বিট অফ ফিশ উইদাউট মেকিং এনি নয়েজ, তো কোনো রকম শব্দ না করে বিড়ালটি সেই মাছের টুকরোটি খুব আস্তে আস্তে বা খুব যত্ন সহকারে সে মাছের টুকরোটি নিয়ে নেয়, ওকে। তো এগুলো হলো এক্সারসাইজ। এরপর দেওয়া আছে কি রিড দ্য ফলোয়িং, নিচেরটা পড়ো, এবং ইউনিট 3, তো ইউনিট 3টা আমরা এখন পড়বো এবং তারপর যে এক্সারসাইজ এবং রাইটিং দেওয়া আছে সেগুলো আমরা সলভ করব। তো ইউনিট 3তে প্রথমে কি বলা হচ্ছে না, when the family has finished tea, যখন পরিবারের চা খাওয়া শেষ হয় বা চা খাওয়া সম্পূর্ণ করেন, and gathers round the fire, এবং আগুনের চারিদিকে তারা একত্রিত হয় বা জড়ো হয়, the cat casually goes আউট অফ দ্য রুম, দ্য ক্যাট ক্যাজুয়ালি মানে কি আকস্মিকভাবে বা উদ্দেশ্যহীনভাবে, তো সেই সময় বিড়ালটি উদ্দেশ্যহীনভাবে বা হঠাৎ করে কী করে বাড়ির বাইরে বা ঘরের বাইরে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস অফ হিম, তো ট্রু লাইফ মানে কি সত্যিকারের জীবন, তো এবার বিড়ালের যে সত্যিকারের জীবন সেটা কিন্তু এবার শুরু হয়। হি সাউন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড
backyard, spring to the top of the fence, drops lightly down to the other side. তো হি সাউন্টার্স মানে হচ্ছে কি অলসভাবে বা উদ্দেশ্যহীনভাবে। তো হি সাউন্টার্স ডাউন হিজ ওন ব্যাকয়ার্ড মানে কি তার নিজের যে ব্যাকয়ার্ড মানে বাড়ির পিছনের যে উঠোন বা বাড়ির পিছনের যে জায়গা সেটাকে বলা হচ্ছে কি ব্যাকয়ার্ড। তো সে কী করে, সে অলসভাবে বা উদ্দেশ্যহীনভাবে ঘুরে ঘুরে বেড়ায় তার বাড়ির পিছনের তার নিজস্ব যে ব্যাকয়ার্ড বা যে উঠোন সেখানে। স্প্রিংস মানে কি লাফ দেয়। টু দ্য টপ অফ দ্য ফেন্স মানে বেড়ার একেবারে সবার উপরে বেড়ার উঁচুতে সে লাফ দেয়। ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড এবং হালকা করে লাফ দিয়ে সে বেড়ার অপর দিকে সে নেমে পড়ে। হি ট্রোটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ দ্য এমটি সেট। তো কী হয়, হি ট্রোটস অ্যাক্রস মানে হচ্ছে কি দুলকে চলা বা হেলে দুলে চলা, সেটাকে বলা হচ্ছে কি ট্রোটস। তো সে হেলে দুলে চলতে থাকে অ্যান্ড স্কিপস টু দ্য রুফ এবং সে ছাদের উপরে কি লাফ দেয়। অফ অ্যান এমটি সেট একটি ছাদ বা একটি খোলা যে চাল, সেই চালের উপরে সে লাফ দিয়ে উঠে যায় আর কি। হিজ মুভমেন্ট বিকাম লাইথ অ্যান্ড প্যান্থার লাইক মানে কি চিতা বাঘের মতো, ওকে। আর লাইথ মানে হচ্ছে কি ক্ষিপ্র। তো তার মুভমেন্ট এই সময় চিতা বাঘের মতো এবং চিতা বাঘের মতো যে ক্ষিপ্র সেরকম হয়ে পড়ে আর কি, ওকে। তো প্রচণ্ড সে সেই সময় তার যে অঙ্গি ভঙ্গি সেটা একটু অন্যরকম হয়ে যায় আর কি, হিংস্র, ওকে। হি লুকস keenly from side to side and moves noisily, for he has so many enemies, dogs and small boys with stones. তো কী হয় না, হি লুকস কিনলি মানে হচ্ছে তীক্ষ্ণভাবে, সে খুব তীক্ষ্ণভাবে এদিক নজর দেয় আর কি। ফ্রম সাইড টু সাইড মানে এদিক ওদিক খুব সে সতর্কভাবে বা তীক্ষ্ণভাবে সে নজর দেয়। অ্যান্ড মুভস নয়েসলেসলি এবং নিঃশব্দে সে চলে বা নিঃশব্দে যায় আর কি। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, কারণ কি তার প্রচুর শত্রু রয়েছে। এনিমিজ মানে কি শত্রু, যেমন ডগস, ওকে, কুকুর হচ্ছে তার শত্রু। অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস এবং হাতে পাথর নিয়ে ছোটো ছোটো ছেলেপুলে তারাও হচ্ছে তার শত্রু, দেখলে কিন্তু বিড়ালকে পাথর ছুঁড়ে মারে। তো কুকুর এবং তার ছোটো ছোটো বাচ্চারা যেহেতু তার শত্রু রয়েছে, তো তার জন্য সে খুব আস্তে আস্তে মানে খুব নিঃশব্দে সে চলতে থাকে। অন টপ অফ দ্য সিট দ্য ক্যাট arches his back and rakes his claws once or twice through the soft bark of the old roof. তো অন টপ অফ দ্য সিট মানে সেই ছাদের ওপর থেকে, ছাদের যে ওপর সেই একবার সবার ওপরে, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, যে ক্যাট কী করে, আর্চেস হিজ ব্যাক, আর্চেস মানে হচ্ছে কি বাঁকানো, ওকে। সে নিজের পিছনটাকে ধনুকের মতো বাঁকায়। অ্যান্ড রেক্স হিজ ক্লজ এবং সে কী করে সেখানে আঁচড় দেয়, তার নখ দিয়ে আঁচড় দেয়। ওয়ান্স অর টুই একবার সে আঁচড় দেয়। থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ মানে সেই পুরোনো সেই ছাদের যে নরম যে ওপর যেটা, সেখানে সে তার নখ দিয়ে আঁচড় দেয় একবার। হি স্ট্রেচেস হিমসেলফ, সে নিজেকে বিস্তৃত করে, ওকে। আর ফিউ টাইমস মানে কয়েকবার। টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, যাতে সে দেখে যে তার সমস্ত মাসেলগুলো ঠিকঠাক কার্যকরী অবস্থায় রয়েছে কিনা, ওকে, ওয়ার্কিং কন্ডিশনে আছে কিনা সেটা দেখার জন্য সে নিজেকে কয়েকবার বিস্তৃত করে আর কি। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, ড্রুপিং মানে কি ঝুঁকে পড়া, ওকে। তো তারপর সে কী করে, সে তার পজ মানে কি থাবার কাছে তার মাথাটা নিয়ে আসে বা ঝুঁকিয়ে দেয়। অ্যান্ড তারপর কী করে, হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিনডেড মানে হচ্ছে তার আপনজন, তার নিজস্ব যে বন্ধুবান্ধব বা আপনজন রয়েছে তাদেরকে ডাক দেয়। সেন্ডস অ্যাক্রস আ কল মানে তার আপনজনদের সে ডাক দেয়। তারপরে বিফোর লং দে কাম মানে বেশি দূর যাওয়ার আগে তারা আবার সেখান থেকে ফিরে আসে, ওকে। গ্লিডিং মানে ধীরে ধীরে বা গড়িয়ে সেখান থেকে ফিরে আসে, ওকে। নেক্সট গ্রেসফুল শ্যাডো, ওকে। আচ্ছা, এরপর কী দেওয়া আছে, নো লঙ্গার আর দে দ্য meek creatures who an hour ago were mewing for fish and milk. তো নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স, তো এখন তারা কিন্তু আর কোনো মিক ক্রিয়েচার্স বা নম্রভদ্র কোনো প্রাণী কিন্তু নয়, ওকে। হু অ্যান আওয়ার অ্যাগো ওয়ার মিভিং ফর ফিশ অ্যাট মিল্ক, যেটা 1 ঘন্টা আগে মাছ এবং
দুধ এবং মাছের জন্য যে মিয়াও মিয়াও করছিল সে কিন্তু এখন একটা হিংস্র প্রাণী হয়ে উঠেছে। দে আর নাও ক্রিম ফাইটার, এখন তারা ভয়ানক একটা যোদ্ধা হয়ে উঠেছে আর কি। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দ্যান ইউ ডু আউট অফ ইয়োর্স। ওকে, তোমরা জাস্ট ভাবো হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, সে তার জীবন থেকে কত কিছু পায় দেন ইউ ডু আউট অফ ইয়ার্স লাইফ, যেটা তুমি তোমার জীবন থেকে পেতে পারো। তো তোমার নিজের জীবন থেকেও বিড়াল কিন্তু তার নিজের জীবনটাকে সে বেশিভাবে উপভোগ করে বা বেশি তার জীবনটা কিন্তু ক্রিয়েটিভ। ওকে, অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং যে সমস্ত খেলাধুলা বিড়ালে করে সেটাও কিন্তু মানুষের জীবনের থেকেও বেশি। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সাবারবান ব্যাকয়ার্ডস। তো অ্যাজ দে গ্রো ওল্ডার, তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, ওল্ডার মানে কি যখন তাদের বয়স বেড়ে যায় আর কি, তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দে গো ইন ফর স্পোর্টস, তারা খেলাধুলার জন্য যায় টু দ্য সাবারবান ব্যাকয়ার্ডস। সাবারবান মানে হচ্ছে কি শহরতলির যে জায়গা, পিছনের যে জায়গা বা উঠোন, সেখানে তারা খেলাধুলার জন্য যায়। দিস ব্যাকয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, যে ব্যাকয়ার্ড বা যে পিছনের যে জায়গা যেটা আমাদের কাছে ডাল মানে আমাদের কাছে কোনো কাজের নয়, ওকে, আর টু দেম হান্টিং গ্রাউন্ড, যেটা হচ্ছে তাদের জন্য কিন্তু একটা হান্টিং গ্রাউন্ডস মানে শিকার যে একটা জায়গা। হোয়ার দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার, যেখানে তারা খুব গ্যালেন্ট মানে কি দুঃসাহসী, অ্যাডভেঞ্চার মানে অভিযান, যেখানে তারা তাদের দুঃসাহসী অভিযান চালায় আর কি যে জায়গায়। দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, যেটা কিং আর্থার মানে রাজা যে আর্থার তার নাইটদের থেকেও দুঃসাহসিক অভিযান কিন্তু তারা সেই ব্যাকইয়ার্ডের পিছনে যে জায়গা সেখানে কিন্তু সেই অভিযান তারা চালায়। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ আ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দেন অফ দ্য পিপল ইন ইট। অর্থাৎ ইট ইজ অলওয়েজ স্পোকেন, এটা সবসময় বলা হয়ে থাকে কি অ্যাজ আ রিপ্রোচ এগেনস্ট দ্য ক্যাট, বিড়ালের বিরুদ্ধে তিরস্কার করে বলা হয় কি না দ্য ক্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দেন অফ দ্য পিপল ইন ইট। অর্থাৎ মানুষের বাড়িতে যে সমস্ত মানুষ থাকে সেই সমস্ত মানুষের থেকে কিন্তু বিড়াল কিন্তু তার বাড়িটাকে বেশি ভালোবাসে বা বেশি পছন্দ করে, এটাই বলা হয়। ন্যাচুরালি দ্য ক্যাট ডাজেন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, মানে ন্যাচুরালি মানে সাধারণত বিড়াল কিন্তু তার নিজের জায়গা ছেড়ে যেতে চায় না, নিজের যে এরিয়ার মধ্যে থাকে সেই এরিয়াতে কিন্তু সে থাকতে চায়। দ্য ল্যান্ড ওয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যেখানে তার সমস্ত বন্ধুবান্ধব এবং সমস্ত তার যে কাছের যে বিড়াল তারা থাকে সেখানে কিন্তু সে থাকতে চায়, অন্য জায়গায় যেতে চায় না। অ্যান্ড ওয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং যেখানে সে সমস্ত ল্যান্ডমার্ক বা সমস্ত জায়গাটাকে যে সে চেনে জানে সেই জায়গা থেকে কিন্তু সে অন্য জায়গায় যেতে চায় না। এক্সাইল ইন আ নিউ ল্যান্ড, এক্সাইল মানে কি নির্বাসিত হওয়া বা চলে যাওয়া, তো একটি নতুন এক্সাইল ইন আ নিউ ল্যান্ড, একটি নতুন জায়গা সে যদি চলে যায় বা নির্বাচিত হয়, হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, তাকে একটা নতুন জিওগ্রাফি শিখতে হবে বা জানতে হবে। নতুন জিওগ্রাফি বলতে সেই জায়গাটা সম্পর্কে তাকে আবার সমস্ত কিছু কোথায় কী আছে না আছে সব কিছু তাকে জানতে হবে। সো ওয়েন দ্য ফ্যামিলি মুভস দ্য ক্যাট হিভ অ্যালাউড, সুতরাং যখন ফ্যামিলিটা মুভ করে, কোনো একটা ফ্যামিলি এক জায়গা থেকে যখন অন্য জায়গায় চলে যায় তখন কি হয়, দ্য ক্যাট বিড়ালটিকে ইফ অ্যালাউড যদি তাকে অনুমতি দেওয়া হয় বিড়ালটিকে, তাহলে কি হয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, তাহলে তার সেই পুরোনো বাড়িতেই কিন্তু সে থাকতে পারে। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস, এবং সেই বাড়িতে নতুন যে ভাড়াটিয়ারা আছে তাদের সঙ্গে সে থাকে আর কি, তাদের সঙ্গে সে সংযুক্ত হয়ে যায় আর কি, যদি বিড়ালটিকে এই অনুমতি দেওয়া হয়। He will give them the privilege of boarding him while he enjoys life in his own way. প্রিভিলেজ মানে কি সুযোগ, এবং বোর্ডিং মানে হচ্ছে আরোহণ করা বা ওকে আরোহণ করা। তো হি উইল গিভ দেম প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, তো সে অর্থাৎ বিড়ালটি তাদেরকে আরোহণ করার একটা সুযোগ দেয়। ওকে, অ্যান্ড কী করে, ফাইল হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে, এবং যেখানে বিড়ালটা কী করে তার যে জীবনটা সে নিজের মতো করে কিন্তু জীবনযাপন করে বা কাটায় আর কি। ওকে, তো এটা হচ্ছে ইউনিট 3 গেল। এরপর দেওয়া হচ্ছে ওয়ার্ড নেক্সট, এখানে দেওয়া হচ্ছে সাউন্ডার্স মানে কি ওয়াক্স ইন স্লো মানে ধীরে ধীরে হাঁটা, রিল্যাক্সড ম্যানার অর্থাৎ রিল্যাক্সে হাঁটা, সেটা হচ্ছে সাউন্ডার্স। লাইট মানে হচ্ছে গ্রেসফুল বা ক্ষিপ্র, কিনড্রেড মানে হচ্ছে কি নিয়ার ওয়ান্স মানে কাছের মানুষ, ওকে, রিপ্রোচ মানে হচ্ছে কি ব্লেম বা দোষারোপ করা কাউকে, ওকে, বা তিরস্কার করা। এরপর কম্প্রিহেনশন এক্সারসাইজ দেওয়া আছে,
এখানে নাম্বার 7 দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে সঠিক অল্টারনেটিভটা খুঁজে নিয়ে এখানে লিখতে হবে সেন্টেন্সটিকে সম্পূর্ণ করার জন্য। নাম্বার এতে দেওয়া আছে কি দ্য ক্যাট সাউন্টার্স ডাউন টু হিজ ওন, কী হবে দ্য ক্যাট সাউন্টার্স ডাউন টু হিজ মানে অলসভাবে ঘুরে বেড়ায় তার কোথায় কর্টিয়ার্ড, ফ্রন্টিয়ার্ড, ব্যাকইয়ার্ড না সিপিয়ার্ড। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ব্যাকইয়ার্ড, অপশান 3 তার বাড়ির পিছনের জায়গায় সে ঘোরাঘুরি করে বেড়ায়। এরপর বিতে দেওয়া আছে দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি, বিড়ালটা লাফ দেয় কোথায় কোথায় একটা এমটি ছাদের কোথায় রুম, শেড, ফ্লোর না করিডর, সেটা হচ্ছে শেড। ওকে, শেড মানে কি ছাউনি আর কি, সেই ছাউনির উপরে সে লাফ দেয় আর কি, খোলা ছাউনির উপরে। নাম্বার সিতে দেওয়া আছে এক্সাইল ইন আ নিউ ল্যান্ড, একটা নতুন জায়গায় সে নির্বাচিত হলে কী হয় দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ, তাকে নতুন কি শিখতে হয় হিস্ট্রি ম্যানার কালচার নাকি জিওগ্রাফি। তো সঠিক উত্তর হচ্ছে জিওগ্রাফি, তাকে নতুন জিওগ্রাফি শিখতে হয় বা সেই জায়গা সম্পর্কে থেকে জানতে হয়। তো অপশান 4 হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপর অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ 8 দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে সেন্টেন্সগুলিকে সম্পূর্ণ করতে হবে। এই নম্বরে দেওয়া আছে ওয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, যখন পরিবার আগুনের পাশে জড়ো হয় তখন কী হয় দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট দ্য রুম। ঠিক আছে, তো তখন কী হয় বিড়ালটা ক্যাজুয়ালি মানে কি আকস্মিকভাবে বাড়ির বাইরে বা ঘরের বাইরে চলে যায়। নাম্বার বিতে দেওয়া আছে দ্য ক্যাট ড্রুপস হিজ হেড নিয়ারলি টু হিজ পজ অ্যান্ড, বিড়ালটি তার থাবাটাকে মাথার কাছে নিয়ে আসে অ্যান্ড কী করে অ্যান্ড সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ হিন্ড্রেড। ওকে, তার সে বন্ধু বান্ধবদের সে তখন কিন্ড্রেড বন্ধু বান্ধব সে আহ্বান করে বা ডাকে। তো এটা লিখতে হবে এখানে। এরপর শীতে দেওয়া আছে ক্যাটস গো ফর স্পোর্টস টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস অ্যাজ দে গ্রো ওল্ডার। তো বিড়াল যখন বৃদ্ধ মানে বয়স বেড়ে যায় সেই সময় সে শহরতলির যে পিছনের যে জায়গা সেই জায়গাগুলোতে সে খেলাধুলার জন্য যায়। এরপর নাম্বার 9 এখানে দেওয়া আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে চার্টটিকে সম্পূর্ণ করতে হবে। এদিকে দেওয়া আছে কজ, এখানে দেওয়া আছে এফেক্ট। কজ মানে হচ্ছে কারণ আর এফেক্ট হচ্ছে ফল। তো এখানে কারণটা দেওয়া আছে, ফলাফল লিখতে হবে আর ফলাফল দেওয়া থাকে তার কারণটা এখানে লিখতে হবে। নাম্বার এতে তার কজ দেওয়া আছে মানে কারণ দেওয়া আছে, ফলাফল লিখে সেটা লিখতে হবে। তো কজ কী দেওয়া আছে দ্য ক্যাট হ্যাজ ম্যানি এনিমিজ, বিড়ালের অনেক শত্রু আছে। এর ফলে কি হয় না হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলিসলি। তো তার জন্য যেহেতু তার অনেক শত্রু আছে তার জন্য বিড়ালটা কী করে না সে খুব এদিক ওদিক খুব দেখে শুনে সে রাস্তা মানে চলাচল করে এবং খুব নিঃশব্দে সে চলাচল করে। ওকে, এরপর এখানে এফেক্ট দেওয়া আছে কি দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, অর্থাৎ বিড়ালটি নিজেকে কয়েকবার কী করে স্ট্রেচ করে মানে বিস্তৃত করে আর কি। তো কারণ কি না টু সি দ্য এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, তার সমস্ত মাসেলগুলি সঠিক কন্ডিশনে আছে কিনা ঠিকঠাক অবস্থায় আছে কিনা সেটা দেখার জন্য সে নিজেকে কয়েকবার বিস্তৃত করে। এখানে কজটা দেওয়া আছে কি দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, বিড়াল তার সমস্ত বন্ধু এবং তার যে এরিয়ার যে ল্যান্ডমার্ক জায়গা সেই জায়গাগুলোকে সে চেনে বা জানে। এর ফলস্বরূপ কী হয় হি ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, এর ফলস্বরূপ সে তার নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে চায় না। তো এভাবেই এটাকে সম্পূর্ণ করে লিখতে হবে। এরপর দেওয়া আছে গ্রামার ইন ইউজ। তো গ্রামারগুলো আমরা এখান থেকে একবার প্রথমে দেখে নেব। নাম্বার 3 দেওয়া আছে কি স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে যে সেন্টেন্সগুলি দেওয়া আছে এই সেন্টেন্সগুলিকে স্প্লিট করে লিখতে হবে। ওকে, মানে ভাগ করে লিখতে হবে। একটি সেন্টেন্স দেওয়া আছে এগুলোকে দুটো সেন্টেন্সে লিখতে হবে। তো স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নাম্বার এতে দেওয়া আছে দে পোস্টপন্ডেড দেয়ার ভিজিট অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ। তো তাদের যে ভিজিট বা দেখা করার যে সেটাকে তারা পোস্টপোন করে দিয়েছিল বা স্থগিত করে দিয়েছিল। ওকে, যেহেতু প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছিলো, কল্ড অফ মানে হচ্ছে ক্যান্সেল হয়ে গিয়েছিলো। তো এটাকে দুটো সেন্টেন্সে লিখতে হবে। তো আমরা কী লিখবো দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, প্রোগ্রাম ক্যান্সেল হয়েছিল। দে পোস্টপোন্ড দেয়ার ভিজিট, তারা তাদের ভিজিটটাকে পোস্টপোন করেছিল বা স্থগিত করে দিয়েছিলেন। এরপর নাম্বার বিতে দেওয়া আছে হ্যাভিং ফট দ্য ব্যাটেল দ্য হি রিটার্ন ভিক্টোরিয়াস, মানে যুদ্ধে জিতেছে হ্যাভিং ফট ব্যাটেল মানে হ্যাভিং ফট দ্য ব্যাটেল মানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে এসে জয়ী হয়ে ফিরে এসেছিল। ওকে, তো এটাকে আমরা কীভাবে লিখবো হি ফট দ্য ব্যাটেল, সে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছিল। হি রিটার্ন ভিক্টোরিয়াস এবং সে জয়ী হয়ে ফিরে এসেছিল। শীতে দেওয়া আছে হি পোর্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস অ্যান্ড ড্রিঙ্ক ইট, সে গ্লাসের মধ্যে কিছু জল ঢালো এবং সেটা সে পান করলো। তো
এখানে আমরা লিখবো হি poured some water into the glass, সেই গ্লাসের মধ্যে কিছু জল ঢাললো। হি ড্রিঙ্ক দ্য ওয়াটার, এবং সে তারপর কী হলো, পরের সেন্টেন্স আমরা লিখলাম সে জলটা পান করলো। এরপর নাম্বার ডিতে দেওয়া আছে হি ওয়াজ অ্যাফ্রেড লিস্ট হি বি প্রুভড গিলটি, অর্থাৎ সে ভয় পেয়েছে যাতে পাছে সে তার দোষটা প্রমাণ হয়ে যায় আর কি। ওকে, তো এটাকে আমরা কীভাবে লিখবো, হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভীত হয়েছিল বা ভয় পেয়েছিল, হি উড বি প্রুভড গিলটি, সে কি সে যে দোষী সেটা প্রমাণ হয়ে যেতে পারে। ওকে, তো এভাবে আমরা এগুলোকে দুটো সেন্টেন্সে ভাগ করে লিখলাম, স্প্লিট করে লিখলাম। এরপর 11 নম্বরে দেওয়া আছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু আ সিঙ্গেল সেন্টেন্স। এই সেন্টেন্সগুলিকে দুটি সেন্টেন্স দেওয়া আছে, আমাদের একটা সিঙ্গেল সেন্টেন্সে লিখতে হবে, একটা সেন্টেন্সে এগুলোকে লিখতে হবে। তো নাম্বার এতে কী দেওয়া আছে, হি ইজ ওয়াইজ, সে জ্ঞানী, হি ইজ ব্রেভ, সে সাহসী। তো এটাকে আমরা একটা সেন্টেন্সে লিখলে এভাবে লিখতে পারি, হি ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ, সে শুধুমাত্র জ্ঞানী নয় বাট সে সাহসীও বটে। ওকে, এবার বিতে দেওয়া আছে মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস, আমার গ্র্যান্ডফাদার একটি বড় বাড়িতে বাস করেন। দ্য হাউস ইজ বাই দ্য রিভার, বাড়িটি নদীর পাশে। তো আমরা এটাকে সিঙ্গেল সেন্টেন্সে এভাবে লিখতে পারি, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস হুইচ ইজ বাই দ্য রিভার, আমার গ্র্যান্ডফাদার একটি বাড়িতে বাস করে, বড় বাড়িতে বাস করে, যেটা হচ্ছে নদীর পাশে। ওকে, এরপর শীতে দেওয়া আছে আই গট আ নিউ বুক, আমি একটি নতুন বই পেয়েছিলাম। আই ফেল্ট হ্যাপি, আমি খুব খুশি হয়েছিলাম। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, আই ফেল্ট হ্যাপি ওয়েন আই গট আ নিউ বুক, আমি খুব খুশি হয়েছিলাম যখন আমি একটা নতুন বই পেয়েছিলাম। নাম্বার ডিতে দেওয়া আছে মুস্কান ইজ সিক, মুস্কান অসুস্থ। সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, সে ফাংশন অ্যাটেন্ড করতে পারেনি। তো এটাকে আমরা সিঙ্গেল সেন্টেন্সে এভাবে লিখতে পারি, মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন অ্যাজ হি ওয়াজ সিক, তো মুস্কান ফাংশন অ্যাটেন্ড করতে পারেনি যেহেতু সে অসুস্থ ছিল। তো এভাবে আমরা এটাকে একটি সিঙ্গেল সেন্টেন্সে লিখলাম। এরপর দেওয়া আছে রাইটিং অ্যাক্টিভিটি, এখানে একটা রাইটিং দেওয়া আছে এবং 12 নম্বরে বলা হয়েছে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ আ ক্লাব, মনে করো তুমি একটি ক্লাবের সেক্রেটারি, হুইচ হ্যাজ ডিসাইডেড টু ওপেন আ লাইব্রেরি, এবং যে ক্লাবটি একটি লাইব্রেরি ওপেন করার সিদ্ধান্ত নিয়েছে। ওকে, রাইট আর নোটিস, একটি নোটিস লেখো উইদিন 100 ওয়ার্ডস, 100টি শব্দের মধ্যে, টু দ্য মেম্বার্স অফ ইউর ক্লাব, তোমার ক্লাবের যে সদস্য রয়েছে সেই সদস্যদের একটি নোটিস লেখো, ইনভাইটিং দেম টু অ্যাক্টিভলি জয়েন দ্য প্রোগ্রাম বাই ডোনেটিং বুকস ফর দ্য লাইব্রেরি, এই লাইব্রেরির জন্য বইপত্র দান করার জন্য তাদেরকে অ্যাক্টিভলি এই প্রোগ্রামে জয়েন করতে বলে তুমি তাদেরকে নিমন্ত্রণ জানিয়ে একটি নোটিশ লেখো। ওকে, তো এই নোটিশটা 100 ওয়ার্ড বা 100টি শব্দের মধ্যে লিখতে হবে। ওকে, তো নোটিশটা তোমাদের লিখতে হবে। তো প্রথমে যে কোনো একটা ক্লাবের নাম লিখতে হবে, যেহেতু এটা কোনো বলা হয়েছে কি তুমি একটা ক্লাবের সদস্য, তো সেই ক্লাবের নাম এখানে লিখতে হবে। আমরা এখানে যেখানে একটি ক্লাবের নাম লিখেছি ইউনাইটেড ক্লাব। ওকে, তারপর আমরা নোটিশ লিখছি, তো এখানে নোটিশটা লিখবো NOTIC নোটিশ, ঠিক আছে। এখানে যেদিন লিখছি সেদিনের ডেটটা এখানে দেবো। এরপর যে সাবজেক্টের উপর আমরা নোটিশটা লিখছি সেই সাবজেক্টটা আমরা এখানে একটু ছোটো করে দিয়ে দেবো। ওকে, ওপেনিং আ লাইব্রেরি, অর্থাৎ একটা লাইব্রেরি ওপেন করা হবে তার জন্য আমরা নোটিশটা লিখছি, তো সেই ক্ষেত্রে আমরা ওপেনিং আ লাইব্রেরি এই হেডিংটা আমরা বা এই সাবজেক্টটা আমরা এখানে দিলাম। ওকে, এরপর আমরা মূল যে বক্তব্য, যে নোটিশ যেটা আমরা সদস্যদের বলবো সেটা আমরা এখানে লিখবো। তো সেটা আমরা কীভাবে লিখেছি, অল দ্য মেম্বার্স অফ ইউনাইটেড ক্লাব আর নোটিফাইড, অর্থাৎ ইউনাইটেড ক্লাবের সমস্ত মেম্বারদের জানানো যাচ্ছে যে দ্যাট উই আর গোয়িং টু ওপেন আ লাইব্রেরি, যে আমরা একটা লাইব্রেরি ওপেন করতে চলেছি, টু হেল্প দ্য ইয়াং অ্যান্ড ওল্ড পিপল ইন আওয়ার লোকালিটি, আমাদের লোকালিটির যে বয়স্ক এবং যুবক মানুষ রয়েছে তাদেরকে সাহায্য করার জন্য, সো দ্যাট দে ক্যান ইজিলি কালেক্ট এনি কাইন্ড অফ বুকস ফ্রম আওয়ার লাইব্রেরি, যাতে তারা আমাদের লাইব্রেরি থেকে যে কোনো ধরনের বই সংগ্রহ করতে পারে, অ্যান্ড এনহ্যান্স দেয়ার রিডিং অ্যান্ড রাইটিং স্কিল, এবং তাদের যে রিডিং এবং রাইটিং স্কিলকে তারা এনহ্যান্স করতে পারে বা উন্নতি বা ইমপ্রুভ করতে পারে। ওকে, ফর দিস পারপাস অল দ্য মেম্বার্স অফ ইউনাইটেড ক্লাব, তো এই উদ্দেশ্যে ইউনাইটেড ক্লাবের সমস্ত সদস্যদের আর ইনভাইটেড মানে আমন্ত্রণ জানানো হচ্ছে, টু অ্যাক্টিভলি জয়েন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে অ্যাক্টিভলি জয়েন করার জন্য, বাই ডোনেটিং বুকস, এবং বইপত্র দান করে এই প্রোগ্রামে জয়েন করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। ওকে, অল অফ ইউ আর রিকোয়েস্টেড টু ডিপোজিট দ্য বুকস ফ্রম 1 মে 2022, তো তোমাদের সকলকে অনুরোধ করা হচ্ছে যে 1 মে 2022 থেকে এই বইগুলোকে জমা করার জন্য। ওকে,
we can establish a good library for our locality. আমরা আমাদের লোকালিটির জন্য একটা খুব ভালো একটা লাইব্রেরি গড়ে তুলতে পারবো। ওকে, ইফ উই হেল্প আওয়ার বেস্ট, যদি আমরা আমাদের যথাসাধ্য সাহায্য করি। সো কোঅপারেশন ফ্রম অল অফ ইউ ইজ হাইলি সলিসিটেড, সুতরাং তোমাদের সকলের কাছ থেকে সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ওকে, এরপর এখানে সিগনেচার, অর্থাৎ যে ক্লাবের সেক্রেটারি, সেই সেক্রেটারির সিগনেচার এখানে লিখতে হবে। আমরা এখানে যেখানে একটা নাম দিয়েছি তন্ময় পাল, এখানে নিজের নামটা লিখতে হবে, সেক্রেটারি ইউনাইটেড ক্লাব। ওকে, এরপর কাউন্টার সাইন্ড অ্যান্ড সিলড বাই প্রেসিডেন্ট, ক্লাবের যে প্রেসিডেন্ট বা সভাপতি রয়েছে তার সিগনেচার এবং সেই সিল এখানে কিন্তু দিতে হবে। ওকে, তো এইভাবে সম্পূর্ণ নোটিশটা কিন্তু লিখতে হবে। ওকে, তো এই ছিল ক্লাস 10-এর লেসন 7-এর ইউনিট 1, 2 এবং 3 এবং সমস্ত এক্সারসাইজ এবং রাইটিংসগুলোর সমাধান। তো ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।